আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 5 এর আমাদের পরিবেশ অর্থাৎ বিজ্ঞান বইয়ের ওপর নমুনা প্রশ্নপত্র। তোমাদের সামনে পরীক্ষা আছে, তাই পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমাদের পরীক্ষায় বসে আনসারগুলো করতে সুবিধা হবে, অনেকগুলো কমনও পেয়ে যেতে পারো। তাই চলো আমরা আগাই। দেখো এখানে দুটো পেজে প্রশ্ন আছে। তবে একটা কথা বলি তোমাদের যে এই ভিডিওর দেখবে তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে তোমাদের এই লিঙ্কটা দেওয়া আছে, যে প্রশ্নপত্রটা তোমরা ডাউনলোড করে নেবেন। পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট করে প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবে। এখানে এটা ফ্রি পিডিএফ দেওয়া আছে, তোমাদের কোনো পয়সা লাগবে না। তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে, দেখো ভালো লাগবে। দেখো 1 নম্বর প্রশ্ন, যে আমি এটা একটা করে দেখাই, যে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? দেখো প্রথম চীনে কাগজ তৈরি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, যে 2 নম্বর প্রশ্ন কি ছিল? যে একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটি প্রচলিত, একটা অপ্রচলিত শক্তির নাম। একটি প্রচলিত শক্তি হলো কয়লা এবং অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি। কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? সেটা হচ্ছে ডাইনোসর নামক অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, যে সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? সুনামির ফলে আমাদের তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হরপা বান হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং 2টি জেলায় হরপা বানের ঘটনা ঘটেছে। সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে। পরের প্রশ্ন, একসঙ্গে কতজন লোক পালকি বাইত? একসঙ্গে সাধারণত 4 জন লোক পালকি বাইত। সামনে 2 জন, পেছনে 2 জন। কোন পাখির পালক দেখতে সুন্দর? ময়ূর পাখির পালক দেখতে সুন্দর। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো পাঞ্চেত। চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? দেখো চন্দ্রগ্রহণ 3 প্রকার: পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও উপচ্ছা চন্দ্রগ্রহণ। একটু বাক্যে উত্তর দাও। 11 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? দেখো সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা ভূমিকম্প প্রতিরোধী এবং অপেক্ষাকৃত উঁচু হওয়া উচিত, যাতে সুনামির ঢেউ থেকে রক্ষা পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর করে প্রশ্ন আছে 7টি। অপশন দিয়েছি দেখো, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন, সুন্দরবন, সাহেব জেনের বন। এটা কি? সমাজভিত্তিক বন। 2, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করার জন্য। কয়লা খনির মধ্যে যাতে কয়লা শুকিয়ে না যায়, তা খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। কোনটা সঠিক উত্তর হবে? খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। পরের প্রশ্ন দেখি, যে সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ, জল, মেঘ। সঠিক উত্তর হবে বিদ্যুৎ, যেটাকে আমরা বলি সোলার এনার্জি। টেলিস্কোপ আবিষ্কার করেন নিউটন, কোপার্নিকাস, গ্যালিলিও। সঠিক উত্তর দেখো গ্যালিলিও। পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 1 মাস 29 দিন 292 দিন। তাহলে কত লাগে? 29 দিন। পরের প্রশ্ন, সুমেকার লোহি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে? বৃহস্পতি গ্রহে। লেখাপড়া করার শিশুদের আইনত অধিকার 14 বছর, 16 বছর না 18 বছর পর্যন্ত? 14 বছর পর্যন্ত। পরের প্রশ্নতে যাই, শূন্যস্থান পূরণ। 10টা প্রশ্ন আছে এখানে। দেখো, যে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়, ঘোরানো জোয়ারে ঘন্টা, মিনিট, মুখ্য জোয়ার হয়। তাহলে 12 ঘন্টা
26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। সূর্য থেকে আগত ড্যাশ অতি বেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকারক। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টোরাই। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালের 16 এপ্রিল। পরে দেখি আরো 5টা যে ড্যাশ মার্কার হেমলাইট পড়া উচিত। কি মার্কার? না, আইএসআই মার্কার হেমলাইট পড়া উচিত। ভুটভুটিতে পাখনা মানে পপুলার লাগানো থাকে। পাখা বা পপুলার লাগানো থাকে। ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। অর্থাৎ জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। চিলনি হলো এক রকমের মাছ। বনভূমি কমে যাচ্ছে, তাই পশুরা লোকবসতির দিকে অর্থাৎ শহরের দিকে চলে আসছে। আমাদের 3 নম্বর প্রশ্নের 10টা প্রশ্ন শূন্যস্থান হয়ে গেল। আমরা এবার 4 নম্বর প্রশ্ন গাই, যেখানে 8টি করতে বলেছে। দেখো, গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? এটা হচ্ছে প্রশ্ন। মূলত মানুষ তাদের শিকার করে মূল্যবান দেহ অংশের জন্য। হাতিকে শিকার করে মেরে তার দেহের মূল্যবান অংশগুলোকে বিক্রি করে। গন্ডারে কি করে? এক খড়গ অর্থাৎ একটা সিংওয়ালা গন্ডারের জন্য যা ঐতিহাসিক চিকিৎসায় ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয় এবং এর উচ্চ মূল্যের কারণে। হাতির দাঁত এবং হাতির দাঁতের জন্য হাতিকে মারা হয় কেন? যা দিয়ে অলংকার ও সাজসজ্জা জিনিস তৈরি হয়। এছাড়াও অনেক সময় ফসলের ক্ষতি বা নিরাপত্তার ভয়ে মানুষ তাদের হত্যা করে। এটা তো কম, কিন্তু যখন গ্রামের দিকে ঢুকে যায়, ফসল ক্ষতি করে খিদে না পেয়ে, তখন সেটা করে। কিন্তু হাতিকে অন্য কারণে মারা হয় তার শিং নেওয়ার জন্য। শিং বলছি, দাঁত নেওয়ার জন্য, সরি। হাতির তো শিং নেই, হাতির দাঁত আছে। সেই দাঁতটা খুব মূল্যবান। পরের প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায়? পশ্চিম বর্ধমানে আসানসোল রানীগঞ্জ কয়লাক্ষেত্র, বীরভূমে দেউচা পাঁচামি কয়লাক্ষেত্র। এছাড়াও বাঁকুড়া ও পুরুলিয়া জেলার কিছু অংশে কয়লার সন্ধান পাওয়া যায়। তোমরা পরীক্ষায় এই দুটো লিখলেই হবে, পশ্চিম বর্ধমান আর বীরভূম। ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? দেখো, ধোঁয়াতে বিষাক্ত গ্যাস থাকে, তোমরা লিখবে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড। ঠিক আছে, এই 3টে লিখে দেবে যে ধোঁয়াতে বিষাক্ত গ্যাসগুলোর নাম। ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? দেখো, ট্রেনে চড়ে যাতায়াতের ফলে যে প্রধান সুবিধাগুলি পাওয়া গিয়েছিল তা হলো দীর্ঘ পথ সহজে অতিক্রম। আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো তোমরা পরীক্ষায় যদি পড়ে এরকম প্রশ্ন, তাহলে লিখবে, পয়েন্টগুলো লিখবে। দীর্ঘ পথ সহজে অতিক্রম, পণ্য পরিবহনে সাহায্য, বাণিজ্য ও শিল্পের প্রসার, মানুষের মধ্যে যোগাযোগের বৃদ্ধি। 4টে পয়েন্ট দিয়েছি। তোমরা যদি পয়েন্টটাকে আরো বেশি করে লিখতে পারো, লিখবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 4টে পয়েন্ট তোমাদেরকে দিতেই হবে। তোমরা লিখতে পারো পুরোটা। ধরুন, দীর্ঘ পথ সহজে অতিক্রম, এখানে কিছু কথা বলেছে যে কম সময়ে এবং অপেক্ষাকৃত আরামে বহু দূরবর্তী স্থানে যাওয়া সম্ভব হয়েছিল ট্রেন হওয়াতে। পণ্য পরিবহন, ভারী ও প্রচুর পরিমাণে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে কম খরচে ও দ্রুত বহন করা সম্ভব হয়েছিল। বাণিজ্য ও শিল্পের প্রসার, দূরবর্তী বাজারগুলোর সাথে সংযোগ স্থাপিত হওয়ায় বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটেছিল। মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে? ভালো প্রশ্ন। তুমি প্রতিদিন কি কি করবে? দেখো, প্রতিদিন কি কি করণীয় সে কাজগুলি হলো পরিমিত পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রচুর জল পান করা। তোমরা কিন্তু জল খাও না, বলো? বেশ, জলটা খাবে বেশি করে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ঘুম, কমপক্ষে 6-8 ঘন্টা ও বিশ্রাম নেওয়া। তো নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, যেমন হাঁটা, দৌড়ানো, খেলাধুলা অবশ্যই প্রতিদিন দরকার। 4, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যেমন হাত ধোয়া, দাঁত মাজা, স্নান করা ইত্যাদি।
তোমরা এই 4টে পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে প্রশ্নটার জন্য। পরের প্রশ্নতে যাই। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। দেখো, কারণ হচ্ছে যে জোয়ার ভাটা মূলত চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বলের প্রভাবে ঘটে। তাহলে মুখ্য জোয়ারের কারণ হচ্ছে যে চাঁদের মহাকর্ষীয় আকর্ষণের ফলে পৃথিবীর যে অংশটি ঠিক চাঁদের সামনে থাকে সেখানকার জলরাশি সরাসরি আকৃষ্ট হয়ে ফুলে ওঠে। একে বলা হয় মুখ্য জোয়ার। এই যখন ফুলে ওঠে তখন দু সাইডে জলটা কমে যায়, তখন সেখানে হয় গৌণ জোয়ার। এবার গৌণ জোয়ার বলার কারণ দেখো যে চাঁদের বিপরীত দিকে পৃথিবীর জলরাশির উপর কেন্দ্রাতিক বল অর্থাৎ সেন্ট্রিফুগাল ফোর্সের প্রভাবে সর্বাধিক হয়। এই বলে টানে জলরাশি বাইরের দিকে ছিটকে গিয়ে ফুলে ওঠে। একে গৌণ জোয়ার বলে। তাহলে প্রশ্ন দেখো, আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়? আবহাওয়ার পূর্বাভাস প্রধানত নিম্নলিখিত উৎসগুলি থেকে পাওয়া যায়। কি কোথা থেকে আবহাওয়া পাওয়া যায়? তোমরা বলবে রেডিও থেকে পাই, টিভি থেকে পাই, মোবাইল থেকে পাই, ঠিকই, কিন্তু সেই খবরগুলো আসে কোথা থেকে? আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরকে ইংরেজিতে বলে, হ্যাঁ, কি বলে, কি ডিপার্টমেন্ট? দ্য মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া দপ্তরকে বলে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এটি প্রধানত সরকারি সংস্থা। হ্যাঁ, ভারতের এটি হলো ভারতীয় আবহাওয়া বিভাগ, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, IMD। সংবাদ মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্র আবহাওয়া খবর পূর্বাভাস নিয়মিত প্রচার করে। তাহলে প্রথমে আবহাওয়া দপ্তর থেকে সংবাদ মাধ্যম খবরটা পাঠায়। সংবাদ মাধ্যম তখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টিভি আছে জানানোর জন্য তারা প্রচার করে। আর কোথায় দেয়? ইন্টারনেট ও মোবাইল অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইট আবহাওয়া পূর্বাভাস অ্যাপসের মাধ্যমে পাওয়া যায়। আর আমাদের প্রধান দপ্তর হচ্ছে আবহাওয়া দপ্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে? বাহ, তাহলে বসলো 4টি কারণ দেখো আমি দিয়েছি এখানে। শক্তি সরবরাহ, উদ্ভিদের খাদ্য তৈরি প্রধান উৎস, অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে উদ্ভিদ খাদ্য প্রক্রিয়া চালায় তার প্রধান উৎস হচ্ছে সূর্য, যা আমাদের খাদ্যের ভিত্তি। ভিটামিন ডি সৃষ্টি করে। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরি করে, যা হাড় ও দাঁতকে মজবুত রাখে। তাপ ও উষ্ণতা। সূর্যের আলো পৃথিবীকে উষ্ণ রাখে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ উৎপাদন। সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলোকে ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এই 4টে পয়েন্ট হচ্ছে সূর্য আমাদের কাজে লাগে। নানা ধরনের জলযানগুলির নাম লেখো। জলযান, বেশ, দেখো তোমাদের গ্রামের যেগুলো আছে সেগুলো লিখেছি। দেখো, নৌকা, সবাই চেনা নৌকা। নৌকা কত রকমের আছে? জলে ভাসে যেগুলো ছোট ছোট যেগুলো নৌকা, বোট বলি, স্মল আর ওয়াটার ক্রাফট বলি। দেখো, ডিঙি বা ডোঙা, হ্যাঁ, কয়েকজন মানুষ ব্যবহার করে ডিঙি। পানসি মানে পালতোলা যাত্রীবাহী নৌকা। নামগুলো শুনেছো? দেখো, ডিঙি, ডোঙা, পানসি, স্পিড বোট, হ্যাঁ, ভেলা। বুঝতে পারছো? এরা হচ্ছে জলযান। এই ভেড়াতে করে দেখবো বন্যার সময় ভেড়াতে করে এদিকে লোক যাতায়াত করে। তারপরে আছে জাহাজ, শিপ, লার্জার ভেসেল, অর্থাৎ এগুলো সাধারণত বড় আকারের এবং সমুদ্র বা দূরপাল্লার পথে ব্যবহার করার জন্য। যাত্রীবাহী জাহাজ, হ্যাঁ, যাত্রীবাহী জাহাজ যেমন হচ্ছে ক্রুজ জাহাজ, ফেরি। পণ্যবাহী জাহাজ, কার্গো শিপ, কন্টেইনার জাহাজ, ট্যাঙ্কার, হ্যাঁ, তেল বা গ্যাস বহনের জন্য, বাল্ক ক্যারিয়ার, হ্যাঁ, যুদ্ধে জাহাজ বা নৌসেনার জাহাজ, নেভি শিপ, বিমানবাহী রণতরী, ডুবোজাহাজ, সাবমেরিন ইত্যাদি। লঞ্চ, দীর্ঘ চওড়া মোটর, মোটরগাড়ি চালিত জলযান। এরা উপকূল বা অভ্যন্তরীণ জলপথে যাত্রী বা মালবাহী পরিবর্তন করে। লঞ্চ নদীতে যেগুলো চলে, এই কটা তোমরা লিখতে হবে। নানা ধরনের জলযান যতগুলো পাবে তোমরা পয়েন্টগুলো দেবে এবং লিখবে। 5 নম্বর প্রশ্ন দেখো যে সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। বেশ, সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। আগে ব্যাখ্যাটা দেখি। সোলার স্লিপ,
এক্লিপস, সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হলো একটি জ্যোতির্বিজ্ঞানের ঘটনা যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য ঠিক মাঝখানে চলে আসে। চাঁদ, পৃথিবী এবং সূর্যের ঠিক মাঝখানে চলে আসে এবং এক সরলরেখায় থাকে। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। হ্যাঁ? পৃথিবীর কোনো স্থান থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। তখন সেটা হয় সূর্যগ্রহণ। কিভাবে ব্যাখ্যাটা দেখো সূর্যগ্রহণ? দেখো ছবিটা দেখো। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। মাঝখানে কে ঢুকেছে? চাঁদ। কেন ঢুকেছে? পৃথিবীর চারদিকে ঘুরতে একসময় এসে পৌঁছেছে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ। এর ফলে হচ্ছে কি, চাঁদের সূর্য আলো চাঁদের উপর পড়ছে, যার ছায়াটা পৃথিবীর উপর পড়ছে। তোমরা দেখো যে এখানে যে ছায়াটা পড়েছে, এইখানে যে মানুষ পৃথিবীর ওপর যে মানুষগুলোর উপরে ছায়াগুলো পড়েছে বা যে জায়গাটার উপর ছায়াগুলো পড়েছে, সেই জায়গাতে যে মানুষগুলো আছে তারা সূর্যকে তখন দেখতে পাবে না। অন্ধকার হয়ে যাবে। ওই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? ওই জায়গাটার নাম হচ্ছে প্রচ্ছায়া। আর এইদিকে দেখো, এইদিকে যে জায়গাটা, হ্যাঁ? হালকা, এগুলো হচ্ছে উপসে পার্সিয়াল শ্যাডো বা ফুল শ্যাডো। এটা হচ্ছে ফুল শ্যাডো, হচ্ছে পার্সিয়াল শ্যাডো। এগুলো হচ্ছে তখন হালকা অন্ধকার হবে। এই অঞ্চলে যে লোকগুলো বাস করবে তারা দেখতে পাবে। তাহলে এটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি। দেখো, অবস্থান দেখো। সূর্যগ্রহণের জন্য অবশ্যই কি সূর্য, চাঁদ এবং পৃথিবীকে এক সরলরেখায় আসতে হবে। প্রথম শর্ত। চাঁদের অবস্থান কোথায়? সূর্য ও পৃথিবীর মাঝখানে থাকবে। আলোর বাধা কি? চাঁদ সূর্যের আলো পৃথিবীতে বাধা দেয়। ছায়া, চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে, বললাম যেটা ছায়া প্রভাব পড়ে। এই ছায়া দুটি অংশ বিভক্ত। একটা হচ্ছে উমরা অর্থাৎ প্রচ্ছায়া। গাঢ় যেটা, এটাকে বলছে উমরা। উমরা বলছে, ফুল শ্যাডো বলছে, অনেক কিছুই আছে। হ্যাঁ? সম্পূর্ণ দেখা যায় তখন হয় এটা পূর্ণগ্রাস। অর্থাৎ এইটুকু জায়গা, অর্থাৎ যেখানে গাঢ় অন্ধকার হয়ে আছে, এই জায়গায় এই অল্প জায়গার লোকেরা যখন দেখতে পাবে তখন সেটা পুরো সূর্যকে দেখতে পাবে না। এটা হলো পূর্ণগ্রাস। আর পেনুম্ব্রা হচ্ছে পার্সিয়াল শ্যাডো। পেনুম্ব্রা হচ্ছে পার্সিয়াল শ্যাডো। এই যে শ্যাডোটা হালকা কালো হয়ে আছে, এই অংশগুলো তখন কি হবে? আংশিক ছায়া অঞ্চল বলে, যেখান থেকে সূর্যকে আংশিকভাবে দেখা যায়। এই যেসব অঞ্চলে উমরা পড়ে সেখানে পূর্ণগ্রহণ, সূর্যগ্রহণ, আর যেখানে পেনুম্ব্রা পড়ে সেখানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। সূর্যগ্রহণের সূর্যগ্রহণ সবসময় কিন্তু অমাবস্যার দিনে হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কথা যে সূর্যগ্রহণ সবসময় অমাবস্যার দিনে হয়। বেশ। পরের প্রশ্নটা তোমাদের সূর্যগ্রহণের ছবিটা আঁকতে দিতেও পারে। আঁকতে গেলে কি করবে? প্রথমে একটা সরলরেখা টেনে দেবে। সরলরেখা টেনে দিয়ে আগে সূর্যকে আঁকবে। সূর্যকে আঁকার পর একটা চাঁদ আঁকবে। দিয়ে এই থেকে একটা স্পর্শক টানবে। স্পর্শক টেনে দিলে দেখবে দুটো জয়েন করবে, ওখানে ছেড়ে দেবে। জয়েন থেকে একটু বাড়িয়ে পৃথিবীটা আঁকবে। এই সরলরেখার উপরেই। তারপরে পৃথিবী থেকে চাঁদের স্পর্শক করে দিলে হয়ে যায়। বেশ। পরের প্রশ্ন, শিশুদের অধিকারগুলো উল্লেখ করো। শিশুদের অধিকার হচ্ছে দেখো, বেঁচে থাকার অধিকার আর বিকাশের অধিকার। এগুলো কে করেছে? না তো জাতিসংঘের শিশু অধিকার সনদ, অর্থাৎ কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চিলড্রেন, CRC। এ অনুসারে শিশুদের বেঁচে থাকার অধিকার, রাইট টু সার্ভাইভাল, জন্মের অধিকার এবং নাম ও জাতীয়তার অধিকার, স্বাস্থ্যসেবা এবং পুষ্টির অধিকার, নিরাপদ পরিবেশ জীবনযাপনের অধিকার। একটা শিশুদের এই দরকার বা আছে, ওদের অধিকার আছে। বিকাশের অধিকার, রাইট টু ডেভেলপমেন্ট, শিক্ষার অধিকার, বিশ্রাম ও খেলাধুলার অধিকার, চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার। তারপর হচ্ছে সুরক্ষার অধিকার, রাইট টু প্রোটেকশন, সব ধরনের হিংসা, নির্যাতন, শোষণ, অবহেলা থেকে সুরক্ষার অধিকার, শিশু শ্রম থেকে মুক্তি, পাচার ও অবৈধ ব্যবহার থেকে সুরক্ষার অধিকার, প্রতিবন্ধী শিশুদের বিশেষ যত্নের অধিকার। অংশগ্রহণের অধিকার, রাইট টু পার্টিসিপেশন, তাদের প্রভাবিত করে এমন বিষয় মুক্তভাবে মতামত প্রকাশের অধিকার, নিজেদের সম্পর্কিত যে কোনো আলোচনায় শরিক হওয়ার অধিকার, তথ্য জানার অধিকার। এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। রাস্তায় চলাচলের সময় তুমি কি সাবধানতা অবলম্বন করবে? দেখো, রাস্তা চলাচলের সময়
আমি আগে পড়ে নিই ব্যাপারটা। রাস্তা চলাচলের সময় সাবধানতা। একদিন বলেছি যে ফুটপাত ব্যবহার। হাঁটার সময় ফুটপাত ব্যবহার করতে হবে। যদি ফুটপাত না থাকে তবে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে, যাকে বিপরীত দিকে আসা যানবাহন দেখা যায়। জেব্রা ক্রসিং ব্যবহার। রাস্তা পার হওয়ার জন্য সবসময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। জেব্রা ক্রসিং না থাকলে সাবধানে দুদিক দেখে রাস্তা ফাঁকা বুঝে তবেই পার হতে হবে। ট্রাফিক নিয়ম। ট্রাফিক নিয়ম হচ্ছে ট্রাফিক আলোর সংকেত মেনে চলতে হবে। লাল, রেড মানে হচ্ছে থামুন, হলুদ আলো হচ্ছে প্রস্তুত হন, আর সবুজ আলো হচ্ছে গ্রিন। এবার তোমাদেরকে আমি ৩টে পয়েন্ট দেখাবো। দেখো, ফুটপাত ব্যবহার। দেখো ছবিতে এই জায়গাটা এটা রাস্তা, এটা হচ্ছে ফুটপাত। খবরদার রাস্তার এই জায়গায় হাঁটছে, এটা ভুল হাঁটছে। এখান দিয়ে গাড়ি আসতে পারে, এখান দিয়ে কখনোই হাঁটবে না, ফুটপাত দিয়ে হাঁটবে, সেটাই বলেছে। হ্যাঁ? তারপর হচ্ছে জেব্রা ক্রসিং এর ব্যবহার। রাস্তা মাঝ দিয়ে এপার থেকে ওপার হবে, মাঝে একটা জেব্রা ক্রসিং আছে। কিভাবে পার হবে দেখো জেব্রা ক্রসিংটা, এই দেখো। এখানে জেব্রা ক্রসিং আছে, এই দুটো লাইট আছে, সিগন্যাল লাইট। যখন এই সিগন্যাল লাইটে তোমার ছবি, একটা মানুষের ছবি দিয়ে গ্রিন হবে, তখন বলবে যে জেব্রা ক্রসিং দিয়ে পারাপারের সময় এসেছে। তখন এইদিকে গাড়িগুলো থেমে যাবে। তখন তুমি জেব্রা ক্রসিং পার হবে। যখন তখন জেব্রা ক্রসিং পার হলে গাড়িগুলো তো বুঝতে পারবে না, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো ট্রাফিক নিয়ম। ট্রাফিকে ৩টে আলো থাকে। এভাবে সিগন্যাল লাইট থাকে ৩টে। লাল মানে হচ্ছে থামো, ইয়েলো মানে আস্তে আস্তে প্রস্তুত হও, আর গ্রিন মানে চলো। তাহলে হয়ে গেল ৩টে। পরে দেখো আজকে ৪ নম্বর সতর্ক। দেখো, সতর্ক থাকা। রাস্তা চলাচলের সময় মোটর ফোন বা হেডফোন মনোযোগ মানে চারপাশে পরিবেশ দেখো। অর্থাৎ রাস্তায় চলতে চলতে ফোন-টোন দেখবে না। যানবাহনের সতর্কতা। বাসে বা অন্য যানবাহনে ওঠার সময় ধীরে বা লাইনে উঠতে হবে। চলন্ত বাসে ঝুলে থাকা বা জানালা থেকে হাত বা মাথা বাইরে বের করা যাবে না। সাইকেল চালানোর সময় হ্যান্ডেল ঠিকভাবে ধরা এবং গতি নিয়ন্ত্রণ রাখা জরুরি। বাহ! রাতের সতর্কতা। রাতে বা কম আলোতে উজ্জ্বল রঙের পোশাক পরা ভালো, যাতে দূর থেকে দেখা যায়। বেশ, ৬টা পয়েন্ট হলো। থ্যাংক ইউ। তোমরা এটা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে, যাতে তোমাদের সামনে পরীক্ষা দিতে ভালো হয় বা ভালো লাগে বা ভালোভাবে দিতে পারো, নাম্বার বেশি পাও। অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক বাটনটা টিপে দেবে। বাই বাই।